পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ২ দিন হলো আমার চাকরিটা চলে গেছে। সামনে রোজা, এরপর ঈদ। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তৌহিদ মাথা নিচু করে কথাগুলো বলল। তার গলার স্বরে এক ধরনের হাহাকার মিশেছিল। তৌহিদের ছোটবেলার বন্ধু সোহেল তার উল্টো পাশে বসে আছে। বাবার বিশাল গার্মেন্টস ব্যবসা এখন সোহেলের কাঁধে। সে চেয়ারটা একটু নড়েচড়ে বসলো। তৌহিদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই দোস্ত। তৌহিদ মুখ তুলে তাকালো। গত ২ দিন ধরে সে বুকের ভেতর পাথর চাপা দিয়ে ঘুরছে। বাসায় কাউকে কিচ্ছু জানায়নি। প্রতিদিন সকালে ইস্ত্রি করা শার্ট গায়ে জড়িয়ে টিফিন ক্যারিয়াল হাতে নিয়ে অফিসের নাম করে বের হয়। এরপর সারাদিন শহরে এ প্রান্ত থেকে ও প্রান্ত হন হয়ে ঘুরে বেড়ায়। কোথাও কোনো আশা আলো নেই। বাধ্য হয়ে আজ কলেজ লাইফের বন্ধু সোহেলের কাছে আসা। লজ্জায় মাথা খেয়ে সে বলেই ফেলল, তুই যদি পারিস তাহলে ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দে দোস্ত। তোর কোম্পানিতে তো কত লোক লাগে। সোহেলের আঙুল দিয়ে টেবিলের কাচের ওপর আলতো টোকা দিতে দিতে বলল, হ্যাঁ তা লাগে, কিন্তু এই মুহূর্তে লাগবে না। তাহলে তোর চেনা জানা কেউ থাকলে তাকে বলে যদি একটা ব্যবস্থা করে দিতে পারতি। তুই বললে কেউ না কেউ করবেই। তৌহিদ কণ্ঠে কখন দুরন্ত মানুষের বাঁচার আকুতি। কিন্তু সোহেল বেশ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, আমি কারো কাছে সাহায্য চাই না তৌহিদ, কারণ এটা আমার নীতি। তৌহিদ কিছু বলতে গিয়েও থেমে গেল। বন্ধুত্ব চেয়েও সোহেলের কাছে তার নীতি বড়। সোহেল ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার একটা মিটিংয়ে যেতে হবে, তুই অন্য ব্যবস্থা করে নে, আজ আসি আমি। সোহেল আর এক মুহূর্তেও দাঁড়ালো না। তৌহিদ কিছুক্ষণ ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল। এরপর ধীরে পায়ে অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে চৈত্র মাসের ঝালানো রোদ। গাড়িতে তখন দুপুর ২টো বাজে। পেটের ক্ষুধায় নির্ভুরি মোচড় দিয়ে উঠলেও তৌহিদ সেটা অনুভব করতে পারছে না। তার বুকের ভেতরে আগুন দুপুরের এই চড়া রোদের চেয়েও তীব্র। রাস্তার ধারে এক টং দোকানে এসে বসলো সে। পকেটে হাত দিয়ে দেখলো মানিব্যাগে বেশ হালকা এবং কাপ রং চায়ের অর্ডার দিয়ে সে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। মাস শেষ হতে আর মাত্র ১২ দিন বাকি। এতদিন ধরে তিল তিল করে সাজানো সংসারটা কি তবে ধসে পড়বে? স্ত্রীর মীরার হাসিমাখা মুখটা মনে পড়তেই তৌহিদের বুকটা কেঁপে উঠল। মাস শেষ। মীরা হাতে বেতনের টাকাটা তুলতে না দিতে পারলে কি জবাব দেবে সে? মীরার কি মেনে নিতে চাইবে? যখন শুনবে স্বামীর চাকরি নেই, তখন না জানি বাসায় কি তুলকালাম কাণ্ডই না ঘটবে। বাড়ি ভরা ভাড়া, বাচ্চা স্কুলের বেতন, সব মিলিয়ে এক বিশাল বোঝা তৌহিদের কাঁধে চেপে বসলো। চায়ের কাপটা হাতে নিয়ে তৌহিদ দেখল তার হাত কাঁপছে। ধোঁয়া ওঠা চায়ের দিকে তাকিয়ে সে শুধু অন্ধকার দেখছে। শহরে এই হাজারো মানুষের ভিড়ে তৌহিদ আজ বড্ড একা। ভীষণ অসহায় সে। চায়ের কাপটা রেখে তৌহিদ আবার পিচ ঢালা তপ্ত রাস্তায় নেমে এলো। পেটে ক্ষুধায়, কিন্তু তার চেয়েও বড় ক্ষুধা জীবিকা। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। একে অপরে এক অফিসের দরজা নক করছে সে। পরিচিত অপরিচিত যার সাথে দেখা হয়েছে আমতা আমতা করে কাজের কথা বলছে। কিন্তু কাজ পাওয়ার কি এতই সহজ? সোনার হরিণের চেয়েও এখন দুপ্রাপ্ত হয়ে দাঁড়িয়েছে একটা সাধারণ চাকরি। এখন ঘড়িতে সন্ধ্যা ৬টা। মাগরিবের আজান ভেসে আসছে মসজিদ থেকে। শহরের রাস্তা নির্ণয় বাতিগুলো জ্বলে উঠেছে একে একে। ক্লান্ত শরীরটা যেন আজ চলছে না। বাসে ওঠার শক্তিটুকু অবশিষ্ট নেই। তবুও ভিড় ঠেলে তাকে ফিরতে হবে। ফেরার পথে হঠাৎ মনে পড়ল মেয়েটার কথা। সকালে বের হওয়ার সময় তিহুর সেই আধো আধো বুলি কানে বাজলো, বাবা আসার সময় আমার জন্য চকলেট আনবে কিন্তু। তৌহিদ তখন মেয়ের গালে চুমো খেয়ে বলেছিল, ঠিক আছে মা, আনবো। পকেটের অবস্থা শোচনীয়। তবুও রাস্তার পাশে এক কনফেকশনারি থেকে মেয়ে পছন্দ চকলেটটা কিনলো সে। এই ছোট চকলেটটুকুই হয়তো আজকের দিনে মাত্র সত্য, বাকি সবটাই তো মিথ্যে, মোড়কে ঢাকা।
বাসায় যখন পৌঁছলো তখন শরীর বয়ে ঘাম ঝরছে। কলিং বেল চাপতে দরজা খুলে দিল মীরা। তৌহিদ ড্রয়িং রুমে ঢুকে দেখল মেয়ের তিহুল টেবিলে ঝুঁকে কিছু একটা লিখছে আর মিরে গিয়ে কাছে বসলো। বাবাকে দেখে তিহুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে খাতার পেন্সিল ফেলে এক লাফে বাবার কাছে আসতে চাইলো। বাবা, আমার চকলেট কোথায়? মীরা চোখ পাকিয়ে তাকালো, ধমক দিয়ে বলল, খবরদার তিহু, আগে পড়া শেষ করো তারপর চকলেট। এখন চুপ করে বসো। মায়ের ধমক খেয়ে তিহু মন খারাপ করে আবার চেয়ারে গিয়ে বসলো। তৌহিদ অসহায় চোখে মেয়ের দিকে তাকালো, কিন্তু মীরা শাসনের উপর কথা বলার সাহস তো তার নেই। সে শার্টের বোতাম খুলতে খুলতে সোফায় বসলো। মীরা আর চোখে স্বামীর দিকে তাকালো। প্রতিদিনের মতো আজ তৌহিদকে সচেত দেখাচ্ছে না। চোখের নিচে কালি, চুলগুলো উস্কো খুস্কো, চেহারা কেমন যেন তামাটে হয়ে গেছে। মীরা ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, আজ তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? শরীর খারাপ নাকি? তৌহিদ একটু নড়েচড়ে বসলো। বুকের ভেতরটা ধড় করে উঠল। ধরা পড়ে যাওয়ার ভয়ে সে জোর জোর করে মুখে একটা হাসি এনে বলল, না না, শরীর ঠিক আছে। আসলে আজ কাজের চাপটা একটু বেশি ছিল। মিটিং, ক্লায়েন্ট হ্যান্ডেলিং এসব আর কি। মীরা সন্দেহবাতী চোখে তাকিয়ে রইল, বলল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে সারাদিন রোদের মধ্যে ঘুরেছো। গায়ের রং কেমন যেন কালচে হয়ে গেছে, শার্টটাও ঘামে ভেজা। তৌহিদ গলা শুকিয়ে কাঠ। মীরার চোখ ফাঁকি দেওয়া কঠিন। সে পরিস্থিতি সামলাতে দ্রুত একটা রসিকতা আশ্রয় নিল। হেসে বলল, আরে আমি তো ছোটোর থেকেই কালো, রৌদ্র পড়লো আর কি। তারপরেও ভাগ্য করে তোমার মতো একটা সাদা বিড়াল পেয়েছি, এটাই তো বেশি। মীরা এবার আর রাগ ধরে রাখতে পারল না। তার ফর্সা গালে হালকা লালের আভা ফুটল। সে রাগী চেয়ে চেয়ে তৌহিদের দিকে তাকালো, যদিও ঠোঁটে কোনো এক চিলতে হাসি লুকিয়েছিল। কৃত্রিম রাগ দেখিয়ে বলল, হয়েছে, আর আধিক্যতা করতে হবে না, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। মীরা রান্নাঘরের দিকে চলে যেতেই তৌহিদ পকেট থেকে চকলেটটা বের করে তিহুর দিকে বাড়িয়ে দিল। তিহু খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরল। মেয়ের এই নিষ্পাপ হাসিটা দেখার জন্যই হয়তো সারাদিনের এই হাড় ভাঙা খাটুনি, এই মিথ্যে অভিনয়। তৌহিদ তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকলো। বেসিনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিলম্বের দিকে তাকিয়ে রইল সে। আয়নায় ভেসে ওঠা মানুষটাকে তার বড্ড অচেনা লাগছে। চোখের নিচে কালো দাগ, কপালে ভাঁজের দুশ্চিন্তা। পানি ঝাপসা মুখে দিয়ে সে আয়নার মুখটাকে প্রশ্ন করল, আর কত, আর কতদিন এভাবে মিথ্যের অভিনয় করবি তৌহিদ? সত্যিটা আজ নয়তো কাল প্রকাশ পাবেই। তখনকার কথা ভালোই তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। স্ত্রী সন্তানকে হারানোর ভয় তাকে বড্ড তাড়া করে ফেলে। এই সংসার, এই মীরা, এই তিহু, এদের ছাড়া তৌহিদের আর কি আছে? কিন্তু এই ভালোবাসার সংসারটা কি আসলেই ভালোবাসার, নাকি অর্থের সুতোর ওপর ঝুলে থাকা এক নরবরে সম্পর্ক? না, মীরা অর্থে তৌহিদের প্রেমে বিয়ে ছিল। ভার্সিটি লাইফে মীরাকে দেখে খুব সহজ সরল মনে হতো, শান্ত স্নিগ্ধ একটা মেয়ে। কিন্তু বিয়ের পর সেই ধারণা ভাঙাতে সময় লাগেনি। তৌহিদ বুঝেছে মীরার ওই শান্ত চেহারাটা আড়ালে লুকিয়ে আছে এক কঠিন ব্যক্তিত্ব। তিহু হওয়ার আগের পর্যন্ত সব মোটামুটি ঠিকই ছিল, কিন্তু তারপর থেকেই মীরা বদলে যেতে শুরু করলো। একদিন সে ফাঁস সাফ জানিয়ে দিল, তৌহিদ যা বেতন পাবে তার পুরোটাই মীরার হাতে তুলে দেবে। সংসারের সব খরচ সে তার ইচ্ছে মতোই করবে। তৌহিদ এর কোনো হিসাব চাইতে পারবে না। তৌহিদ প্রথমে রাজি হয়নি। নিজের উপার্জনের ওপর নিজের অধিকার থাকবে না, এটা কেমন কথা। কিন্তু তার আপত্তির ফল হয়েছিল ভয়াবহ। মীরা সোজা তার বাবার বাড়ি চলে গিয়েছিল। সাফ জানিয়ে দিয়েছিল তৌহিদ তার শর্তে রাজি না হলে সে আর ফিরবে না। ডিভোর্সের হুমকি পর্যন্ত এসেছিল। তৌহিদ তখন পাগল প্রায়। এদিকে মীরার প্রতি ভালোবাসা, অন্যদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ। সে হার মেনে নিয়েছিল। মীরা সব শর্ত মেনে তাকে ফিরিয়ে এনেছিল। সেই থেকে তৌহিদ একটা পুতুলের মতো। মাস শেষে বেতনে
টাকা মীরার হাতে তুলে দেয় আর মীরা তার প্রয়োজন মতো তাকে হাত খরচ দেয়। গ্রামের বাড়িতে তৌহিদের বৃদ্ধ বাবা মা থাকে, তাদের সে কোনো টাকা পয়সায় পাঠাতে পারে না। বাবা মা অবশ্য কখনো কোনো অভিযোগ করেন না, ছেলের সুখই তার সুখ। কিন্তু তৌহিদের বিবেক বাঁধে, মাঝে মধ্যে নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সন্তান মনে হয় মীরাকে বিয়ে করাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু এখন আর ফেরার পথ নেই। বাথরুম থেকে বের হয়ে তৌহিদ ড্রয়িং রুমে টেবিলে বসলো। মীরা খাবার বেড়ে দিচ্ছে, ধোয়া ওঠা ভাতের সাথে মুরগির মাংসের ঝোল। খিদে থাকলেও তৌহিদের গলা খাবার আটকাচ্ছে। মীরা তরকারির বাটিতে এগিয়ে দিতে দিতে বলল, শোনো, একটা কথা ভাবছিলাম। কি? তৌহিদ ভাতের দলা মুখে দিতে দিতে জিজ্ঞেস করলো। ভাবছি এবার ঈদে মা বাবাকে কাপড় দিব। গত 3 বছর যাবৎ ঈদে ওদের কিছুই দেওয়া হয় নাই। আমার ভাইয়া দেয়, কিন্তু আমি মেয়ে হয়ে কিছু দিতে পারি না। নিজের কাছে কেমন ছোট লাগে। তৌহিদের হাতটা প্লেটের ওপর থমকে গেল। চাকরি নেই, সামনের মাসে বাজার খরচ কিভাবে চলবে তার ঠিক নেই। আর মীরা এখন বিলাসিতার পরিকল্পনা করছে। সে বলল, তো দিবে, সমস্যা কি? টাকা তো সব তোমার কাছেই থাকে, তুমি ম্যানেজ করে নিও। মীরা ভাতের চামচটা শব্দ করে বাটিতে রাখলো। তার গলায় বিরক্ত। ম্যানেজ করব মানে? তুমি যে টাকা বেতন দাও তা দিয়ে তো আমাদের নিজের সংসারটাই ঠিক মতো চলে না। এর মধ্যে আবার তিহুর স্কুলের খরচ বেড়েছে, জিনিসের দাম বেড়েছে। বাড়তি টাকা না দিলে আমি মা বাবাকে দিব কিভাবে? আমার কি শখ আহ্লাদ থাকতে নেই? তৌহিদ অবাক হয়ে মীরার দিকে তাকালো। এই মহিলা কি কোনোদিন বুঝবে না নাকি? বুঝতে চায় না। নিজের সংসার, নিজের বাবা মা, নিজের স্ট্যাটাস, এর বাইরে মীরা জগৎ আর কিছুই অস্বস্তি নেই। তৌহিদ যে আজ সারাদিন রোদে পুড়ে কালো হয়ে গেছে, দুশ্চিন্তা তার চুল পড়ে যাচ্ছে, সেটা মীরার চোখে পড়ে না। তার চোখে পড়ে শুধু টাকার অভাব। তৌহিদের খুব ইচ্ছে করলো চিৎকার করে বদলে দেয়, আমার চাকরি নেই মীরা, তোমার এই টাকা মেশিনটা নষ্ট হয়ে গেছে, এবার তুমি কি করবে? ছেড়ে চলে যাবে? কিন্তু সে পারল না। তিহু পাশের রুমে ছাড়া আওড়াচ্ছে। এই শান্ত সন্ধ্যায় ঘরের অশান্ত আগুন লাগাতে তার মন সায় দিল না। সে নিজেকে সামলে নিল। এক গ্লাস পানি খেয়ে গলার অস্বস্তিটা দূর করার চেষ্টা করলো। তারপর শান্ত গলায় বলল, আচ্ছা দেখি কি করা যায়। অফিসের বোনাসটা আসুক, তারপর না হয়। মীরা আর কিছু বলল না, কিন্তু তার মুখে অসন্তের অস্বস্তের কাটলো না। তৌহিদ মাথা নিচু করে খেতে লাগলো। প্রতিটি গ্লাস তার কাছে বিষের মতো মনে হতে লাগলো। সে জানে না এই দেখি শেষ কোথায়। সে জানে না 12 দিন পর যখন মাস শেষ হবে তখন সে কোথায় গিয়ে দাঁড়াবে। শুধু এইটুকু জানে, এই মিথ্যের বোঝা সে আর বেশিক্ষণ টানতে পারবে না। তখনই কি হবে? সকালবেলা তৌহিদ আয়নার সামনে দাঁড়িয়ে ট্রাই বাজছে। নীল রঙের শার্ট আর কালো প্যান্টটাকে বেশ ফিটফাট লাগছে, কিন্তু এই পরিপাটি পোশাককে নিচে এক বোকা বিধ্বস্ত মানুষের আত্মা লুকিয়ে আছে, যে তার বাইরে কেউ বোঝে না। মীরা কিচেন থেকে বের হয়ে এলো, হাতে টিফিন বক্স। তার মুখটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। টিফিন বক্সটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, শোনো, তিহুকে আজ একটু স্কুলে দিয়ে এসো তো। আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন চক্কর দিচ্ছে। তৌহিদ একটু চিন্তিত হলো। মীরার কপালের দিকে তাকিয়ে বলল, প্রেশার কমে গেছে নাকি? ডাক্তার দেখাবে? মীরা হাত নেড়ে বলল, না না, ডাক্তার লাগবে না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তুমি টিহুকে নামিয়ে দিয়ে অফিসে যাও। তৌহিদ মাথা নেড়ে সায় দিল, আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। টিহুর স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে তৌহিদ বেরিয়ে পড়ল। মেয়েটাকে রিকশায় তুলে দিয়ে পাশে বসলো সে। সকালের মিষ্টি রোদে তিহুর মুখটা ঝলমল করছে। স্কুলে যাওয়ার পথে তিহু অনর্গল বক বক করে যাচ্ছে। তৌহিদ আনমনে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে, এই ছোট্ট মেয়েটার হাসি মুখ কতদিন ধরে রাখতে পারবে সে। স্কুলের গেটে তিহুকে নামিয়ে দিয়ে তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। অন্য বাবার হয়তো এখন অফিসে
দিকে ছুটছে, আর সে ছুটবে অনিশ্চয়তার পথে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরল, কিন্তু ফলাফল শূন্য। তপ্ত দুপুরে রোদে পুড়ে বসে ধুলোবালি মেখে সে যখন বাজারের মোড়ে এসে দাঁড়ালো, তখন পেটে ক্ষুধায় আর মনে হতাশা মিলেমিশে একাকার। পকেটে হাত দিয়ে দেখলো জমানো কিছু টাকা আছে। গত মাসে কিছু টাকা সে মীরার অগোচরে আলাদা করে রেখেছিল, ভেবেছিল আপাত বিপদে কাজে লাগবে। আজ সেই বিপদ উপস্থিত। সামনে রোজা, বাসায় ইফতারি কিছু নেই। মীরা হয়তো ভাবছে অফিস থেকে ফেরার পথে সে বাজার করে আনবে, কিন্তু পকেটে তো টাকা নেই। বাধ্য হয়ে জমানো টাকাটা খরচ করার সিদ্ধান্ত নিল সে। এছাড়াও আর কোনো উপায় নেই। বিকেলে সে কাঁচা বাজারে ঢুকলো। রোজার বাজার মানেই তো এলাহি কারবার। ছোলা, বেসন, ডাল, চিনি, তেল, খেজুর, সবকিছুর দাম যেন আগুনের মতো। একটার পর একটা দোকান ঘুরলো সে, দরদাম করে যতটা সম্ভব কম দামে জিনিস কেনার চেষ্টা করলো। ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে আর ঘাম ছুটে গেল। কেনাকাটা শেষ করার পর মানিব্যাগটা খুলে দেখা মাত্রই ২,০০০ টাকা অবশিষ্ট আছে। বুকের ভেতরটা ধক করে উঠল। পুরো মাস পড়ে আছে সামনে। এই সামান্য টাকা কিভাবে চলবে? আর মীরার আবদার, ঈদ মার্কেট, টিহুর নতুন জামা, সব মিলে এক গোলধাঁধা। বাজারের ব্যাগগুলো নিয়ে যখন বাসায় ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। কলিং বেল বাজতেই মীরা দরজা খুলে দিল। তার শরীরটা এখন একটু ভালো মনে হচ্ছে। তৌহিদের হাতে এতগুলো ব্যাগ দেখে সে অবাক হয়ে গেল। মুখে হাসি ফুটে উঠল তার। বাহ, বাহ, বাহ! কিছু বলার আগেই দেখি সব বাজার করে ফেলেছে। আমি তো ভাবেছিলাম কাল হয়তো করবে। রোজার তো পরশু থেকেই। তৌহিদ শুকনো হাসি হাসলো। ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বলল, কাল একটু তাড়াহুড়া হয়ে যাবে, তাই ভাবলাম আজই সব করে ফেলি। অফিসে কাছে কাজে কাছেই তো বাজার, সুবিধা হলো। মীরা খুশি মনে বলল, ভালোই করেছো, এখন তো নিশ্চিন্তা। মীরা রান্নাঘরে গিয়ে ব্যাগ থেকে একে একে বাজার বের করে লাগলো। তৌহিদ সোফায় বসে মীরার ব্যস্ততা দেখছে। ছোলা, ডাল বয়মে ভরছে, খেজুরগুলো আলাদা করে রাখছে। মীরার চোখ মুখে এক তৃপ্তির ছাপ। তৌহিদ মনে মনে ভাবলো, মেয়ে মানুষ বড়ই অদ্ভুত। যতক্ষণ দিতে পারে ততক্ষণ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। একটু দেওয়া কম হলেই সংসারে কালো মেঘের ছায়া নেমে আসে। ভালোবাসার পরিমাপ কি শুধুই সচ্ছলতা? মীরা হাসি মুখে পেছনে কি শুধুই এই বাজার সদাইয়ের আবদার? তৌহিদের খুব জানতে ইচ্ছে করে, যদি আজ সে খালি হাতে ফিরত, মীরা কি তাকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, নাকি অভাবে গরঞ্জনা দিয়ে জর্জরিত করত? রাতে খাবার দাওয়ার পর তিনজনের বিছানায় শুয়ে আছে। তিউ সারাদিনের ক্লান্ত, শেষে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলোয় নিভিয়ে শুধু একটা ড্রিম লাইট জেলে রাখা হয়েছে। সে আবাছা আলোয় মীরা তৌহিদের দিকে পাশ ফিরল। তৌহিদ চোখ বন্ধ করে ঘুমানোর ভান করেছে, কিন্তু তার চোখে ঘুম নেই। মীরা আস্তে করে তৌহিদের গায়ে হাত রাখলো, কানের কাছে ফিসফিস করে বলল, শুনছো? তৌহিদ চোখ না খুলেই বলল, হুম। বলছি কি, রোজার ৪-৫ তারিখে দিকে আমাকে ৫,০০০ টাকা দিও তো। তৌহিদের বুকের ভেতরটা কেঁপে উঠল। আবার টাকা? সে কোনো মতে বলল, কেন? আমার বাকি বোন জামাইরা মা বাবাকে কিছু দেওয়ার আগেই আমি দিতে চাই। আব্বা এবার অসুস্থ, তার ওষুধের খরচও বেড়েছে। সবার আগে দিলে আব্বা খুশি হবে। তৌহিদ চুপ করে রইল। সে কি বলতে বুঝতে পারছে না। চাকরি নেই, পকেটে মাত্র ২,০০০ টাকা, আর মীরা এখন ৫,০০০ টাকা চাইছে বাবার বাড়ির জন্য। রাগে তার শরীরটা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করলো। শান্ত গলায় বলল, বেতনের সব টাকাই তো তোমার হাতে দিলাম মীরা, সেখান থেকে খরচ করলেই তো পারো। আলাদা করে আবার চাইছো কেন? মীরা এবার একটু গলা চড়ল, তুমি কোথায়? সবটা আমার হাতে তুলে দাও। তুমি বেতন কত পাও সেটা আজ পর্যন্ত আমাকে বলনি। কিছু টাকা দাও সংসার চালানোর জন্য, আর বাকিটা তো নিজের কাছেই রেখে দাও, ওখান থেকে দিলেই তো পারো। তৌহিদ হতাশ গলায় বলল, আমার
সারা মাস চলতে হয় না, যাতায়াত ভাড়া, অফিসের লাঞ্চ, মাঝে মধ্যে তো বাজার হাটও আমি করি। এইসব করতে করতে তো টাকা শেষ হয়ে যায়। আমি কি টাকার গাছ আমার কি টাকার গাছ আছে? মীরা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, অভিমানী স্বরে বলল, থাক, অত কৈফিয়ত দিতে হবে না। দিতে পারলে দিও, না পারলে নেই। আমার বাবা মা না খেয়ে মরবে না। তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, দেখি। তৌহিদ পাশ ফিরে শুনল, মীরার দিকে পিঠ দিয়ে সে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। দেখিয়ে বলল, কিন্তু দেখবে কেহেতু এই মিথ্যে দেওয়াল আর কতদিন টিকবে? পরের দিন সকাল, তৌহিদে আবার বের হলো। আজ আর চাকরির খোঁজে নয়, আজ তার গন্তব্য অন্য কোথাও। তার এক বন্ধু রায়হান কিছুদিন হলো বিদেশ থেকে দেশে ফিরেছে। রায়হান যখন বিদেশে যাওয়ার জন্য পাগল ছিল, তখন তার টাকার খুব দরকার ছিল। তৌহিদ তখন ভালো চাকরি করত, হাতে কিছু টাকা ছিল। সে নিজে রায়হানকে 1 লাখ টাকা ধরে দিয়ে ধার দিয়েছিল। কোনো দলিল বা প্রমাণ রাখেনি, শুধু বন্ধুত্বের খাতিরে। সেই রায়হান এখন প্রতিষ্ঠিত, এলাকায় নাম ডাক হয়েছে। শুনেছে এবার ঈদের পর বিয়ে করবে। রায়হানের ড্রয়িং রুমে বসে আছে তৌহিদ। ঘরটা বেশ সাজানো গোছানো, দামি সোফা, বড় টিভি। রায়হান লুঙ্গি আর ফতুয়া পরে এসে বসলো। তার শরীর বেশ ভারী হয়েছে, চেহারা সুখের ছাপ। তৌহিদকে দেখে সে দাঁত বের করে হাসলো। কিরে দোস্ত, কতদিন পর দেখা, কি খবর বল, কেমন আছিস? তৌহিদ স্নাল হাসলো। এই তো দোস্ত, চলছে কোনো মতে। তোর খবর বল, বিদেশ থেকে তো এলি, এখন কি দেশেই থাকবি? রায়হান পায়ের উপর পা তুলে আয়েশ করে বসলো। কাজের ছেলেকে ডেকে বলল 2টা কোক আনতে। তারপর তৌহিদের দিকে তাকিয়ে বলল, হুম, আর যাব না। যা কামিয়েছি আলহামদুলিল্লাহ। দেশে কিছু জমি জমা কিনেছি, একটা ছোটখাটো ব্যবসাও শুরু করার ভাবছি। তৌহিদ একটু ইতস্ত করে আসলো, কথায় এলো, শোন রায়হান, তোর কাছে একটা প্রয়োজনে এসেছি। বল, কি প্রয়োজন? রায়হান কোকের বোতলে চুমুক দিল। এখন তো আল্লাহর রহমতে তোর অবস্থা অনেক ভালো। আমার ওই টাকাটা, মানে বিদেশ যাওয়ার সময় যে 1 লাখ টাকা দিয়েছিলাম, সেটা যদি এখন ফেরত দিতি, খুব উপকার হতো রে। রায়হানের কেক খাওয়া থেমে গেল। সে বোতলটা টিপিয়ের উপর রাখল। মুখের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে একটা বিরক্ত ছাপ ফুটে উঠল। সে ভ্রু কুঁচকে বলল, টাকা ফেরত দিবি? কেন রে? তুই তো ভালোই চাকরি করিস শুনেছি, মোটা অঙ্কের বেতন পাস। হঠাৎ এমন কি হলো যে পুরনো টাকার জন্য ধারণা দিতে এলি? তৌহিদ মাথা নিচু করে বলল, আসলে দোস্ত, আমার চাকরিটা চলে গেছে হুট করেই। হাটে জমানো টাকাও নেই, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। সামনে ঈদ, রোজা, বুঝি বুঝিস তো। রায়হান তাচ্ছিল্য সুরে হেসে উঠল, তোর চাকরি চলে গেছে? বিশ্বাস হয় না দোস্ত। তুই তো কত বড় অফিসার ছিলি, আর চাকরি গেলেই বাকি। তোর মতো লোকের তো টাকার অভাব হওয়ার কথা না। অভাব জিনিসটা কি সেটা তোর আমার তো আমরা গরিবেরা জানি। তৌহিদের অপমানে কাল লাল হয়ে গেল। সে বলল, অভাব জিনিসটা কি তা তুই ভালো করে জানিস রায়হান। তুই ভুলে যাসনি, তোর যখন টাকার দরকার ছিল, আমি কিন্তু দিতে এক মুহূর্তেও দেরি করিনি। আজ আমার বিপদ, তাই তোর কাছে এসেছি। রায়হান এবার একটু বিরক্ত হয়ে বলল, আরে ভাই, পুরনো কাসুন্দি ঘাঁটছিস কেন? আমি কি বলেছি টাকা দেব না? কিন্তু এখন আমার হাতে একদম খালি। দেশে এসে সব টাকা জমি কিনতে ইনভেস্ট করে ফেলেছি, এখন ক্যাশ টাকা নেই। তৌহিদ মিনতি করে বলল, তোর একবারে সব টাকা দিতে হবে না রায়হান, তুই ভেঙে ভেঙে দে। এখন অন্তত 10,000 20,000 টাকা দে, বাকিটা পরে দিস, আমার খুব দরকার রে। রায়হান সোজা হয়ে বসলো, তার গলায় এখন কাঠখোট্ট ভাব। বললাম তো, এখন দেওয়ার মতো অবস্থা নেই। তুই আরো 1 বছর ওয়েট কর, ব্যবসাটা দাঁড় কর, তারপর দিয়ে দেব। এখন আর বিরক্ত করিস না তো। তৌহিদ অবাক হয়ে রায়হানের দিকে তাকিয়ে রইল। এই সেই রায়হান যে এক সময় টাকার জন্য তৌহিদের পায়ে ধরতে বাকি রেখেছিল।
মানুষের সময় পাল্টে কি তার স্বভাবও পাল্টে যায়? কৃতজ্ঞতা কি এতই ঠুনকো জিনিস? তৌহিদ আর কিছুই বলল না। সে বুঝতে পারল এখানে আর এক মুহূর্তে থাকা মানে নিজেকে আরো ছোট করা। সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। রায়হান তাকে বিদায় দেওয়ার জন্য দরজার দিকেও এগোলো না। রিমোট হাতে টিভির চ্যানেল পাল্টাতে লাগলো। তৌহিদ যখন রায়হানের বাড়ি থেকে বের হয়ে এলো তখন দুপুর গড়িয়ে বিকেল। মাথার উপর সূর্যটা ঠিকরে পড়ছে, কিন্তু তৌহিদের মনে হচ্ছে তার চারপাশে ঘন অন্ধকার। বন্ধুর স্ত্রী, সমাজ সবাই যেন তার দিকে থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। সে হাঁটতে শুরু করলো গন্তব্যহীন এক পথে। পকেটে হাত দিয়ে দেখলো মাত্র কয়েকটা খুচরো টাকা পড়ে আছে। আর মনে পড়ে আছে একরাশ অপমান আর হতাশা। বাসায় ফেরার কথা ভাবতে তার হতে লাগলো। মীরা হয়তো অপেক্ষা করছে ওর ৫,০০০ টাকার জন্য, তিহুর অপেক্ষা করছে বাবার জন্য, কিন্তু তৌহিদ কার কাছে যাবে? কার কাছে গিয়ে বলবে আমি আর পারছি না, আমি বড্ড ক্লান্ত? রাস্তার ধারে এক কৃষ্ণচূড়ার গাছের নিচে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। তৌহিদ বিড়বিড় করে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আর তো কেউ নেই, তুমি কোনো একটা পথ দেখাও। হঠাৎ তৌহিদ দেখলো একটা মোটর বাইক এসে থামলো তার সামনে। বাইক থেকে নামলো এক সুঠাম দেহের যুবক, পরনে জিন্স প্যান্ট আর চেক শার্ট। সে হেলমেট খুলতেই তৌহিদ চমকে উঠল। আরে এ তো সজল, সেই সজল যার সাথে প্রাইমারি স্কুলে মারামারি করত, টিফিন শেয়ার করত। সজল ক্লাস 8-এ পড়াশোনা করেনি, বাবার সাথে ব্যবসায় নেমেছিল। সজলও তৌহিদের দেখে অবাক। সে এগিয়ে এসে বলল, কিরে তৌহিদ, তুই এখানে এভাবে বসে আছিস কেন? আর তোর চেহারার এই অবস্থা কেন রে? দেখে মনে হচ্ছে কতদিন খাসনি। তৌহিদ উঠে দাঁড়ালো। পুরনো বন্ধুকে দেখে তার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে সজলের হাত ধরে বলল, দোস্ত, আমার সব শেষ হয়ে গেছে রে। সজল উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে বল তো, খুলে বল। তৌহিদ সবটা খুলে বলল। সজল মন দিয়ে সব শুনলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তৌহিদের কাঁধে হাত রাখলো। বলল, রায়হানের কথা বাদ দে, ও তো ছোট লোক, বড় লোক হয়েও ছোট লোকই রয়ে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি আছি তো। তুই কি করবি দোস্ত? আমার এখন একটা কাজ দরকার, যে কোনো কাজ। সজল কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা শোন, তুই কি কুরিয়ার সার্ভিসের কাজ করতে পারবি? আমার এক পরিচিত বড় ভাই একটা কুরিয়ার কোম্পানি চালায়, ওখানে ডেলিভারি ম্যান বা সুপারভাইজারের কাজ পাবি। বেতন হয়তো তোর আগের চাকরির মতো হবে না, তবে সংসার চলে যাবে। রাজি হলে বল, কাল থেকে জয়েন করতে পারবি। তৌহিদের চোখে তখন আশার আলো। সে দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ দোস্ত, আমি করব, যে কোনো কাজ করব, শুধু আমাকে একটু ব্যবস্থা করে দে। সজল হাসলো, বলল, তাহলে চল আমার সাথে, এখনই কথা বলে আসি। সজল তৌহিদকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে গেল কুরিয়ার সার্ভিসের অফিসে। সেখানে ম্যানেজারের সাথে কথা বলে তৌহিদের চাকরির ব্যবস্থা করে দিল। বেতন 15,000 টাকা, সাথে টিফিন খরচ। তৌহিদের মনে হলো সে যেন ডুবতে ডুবতে একটা খড়কুটো আঁকড়ে ধরেছে। 2 দিন পর থেকে তার জয়েনিং। অফিস থেকে বের হয়ে তৌহিদ সজলের হাত ধরে বলল, দোস্ত, আজ তুই আমার যেই উপকার করলি এটা আমি জীবনেও ভুলব না। আল্লাহ তোকে অনেক বড় করুক। সজল লজ্জা পেয়ে বলল, ধুর বেটা, কি সব বলছিস? বন্ধু বন্ধুর জন্য করবে না তো কে করবে? শোন, তোর যদি এখানে কোনো টাকা পয়সা লাগে তো বল, আমি দিচ্ছি। এই বলে সজল পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করার জন্য। তৌহিদ দ্রুত তাকে বাধা দিল, না না দোস্ত, টাকা লাগবে না, তুই যা করেছিস সেটাই অনেক, আমি চালিয়ে নেব। সজলের কাছ থেকে বিদায় নিয়ে তৌহিদ যখন বাসায় ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। শরীরটা ক্লান্ত হলেও মনের ভাবটা কিছু কমেছে। অন্তত একটা কাজ তো জুটল। কলিং বেল চাপাতেই মীরা দরজা খুলে দিল। তৌহিদকে দেখে সে ভ্রু কুঁচকে বলল, বুঝতে পারছি না, ইদানিং তোমাকে একটু বেশি ক্লান্ত আর দ্বিধাস্ত লাগছে, ব্যাপারটা কি বলো তো?
অফিসে কি খুব প্যারা দিচ্ছে? তৌহিদের মেজাজটা চড়ে গেল। সারাদিন রোদে পুড়ে বাড়ি ফিরেছে একটু শান্তির আশায়, আর মীরা এসে জোরা শুরু করেছে। তার মানে হলো মীরা কি তাকে আদৌ ভালোবাসে, নাকি তার ভালোবাসা শুধুই ওই মাস শেষে বেতনের টাকার উপর নির্ভরশীল? সে নিজেকে সামলে নিয়ে বলল, কিছু হয়নি মীরা, কাজের চাপ তো থাকেই, বাদ দাও ওসব। মীরা আর প্রশ্ন করল না, কিন্তু তার চোখে সন্দেহ ছায়া রয়ে গেল। তৌহিদ ফ্রেশ হয়ে এসে সোফায় বসলো, তারপর বলল, শোনো, আমি কাল সকালে একটু গ্রামে যাব, জরুরি দরকার আছে। গ্রামে কেন, কোনো সমস্যা হয়েছে? মীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তেমন কিছু না, জমির ব্যাপারে একটু ঝামেলা হয়েছে, তাই যেতে হবে। তোমার না জানলেও চলবে। মীরা একটু চুপ করে থেকে বলল, আচ্ছা যাও, কিন্তু আমি যে টাকাটা কথা বলেছিলাম, ওই 5,000 টাকা, ওটা কি যাওয়ার আগেই দিয়ে যাবে? তৌহিদ আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতর জমে থাকা রাগ আর সামলাতে পারল না। সে সোফা থেকে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, সব সময় টাকা টাকা করো কেন মীরা? টাকা কি গাছে ধরে যে চাইলেই পাওয়া যায়? আমার দিকে তাকাও একবার। আমি কি মেশিন? সারাদিন খেটে খুটে আসি, আর তুমি এসে টাকার ফাঁদ ধরিয়ে দাও। মীরা চমকে উঠল। তৌহিদকে সে কখনো এভাবে চিৎকার করতে দেখেনি। সে তোতলামি করে বলল, আমি তো শুধু বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য। তৌহিদ তাকে থামিয়ে বলল, মাস গেলে যে টাকা দেই সেইগুলো দিয়ে কি করো? বাড়ি ভাড়া, তিহুর স্কুলের বেতন, বাজারের খরচ, সব দিয়েও তো কিছু টাকা, কিছু বাঁচার কথা। সেগুলো কোথায় যায়? সব কি নিজের আত্মীয় স্বজন নিয়ে ফুর্তি মেরে মেরে ওরাও? আর আমার বাবা মা, তাদের কথা একবারও মনে পড়ে না? তৌহিদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। মীরা ভয়ে পিছিয়ে গেল। তৌহিদ থামল না। শুনে রাখো মীরা, আমার দিনকাল আর আগের মতো নেই। এখন থেকে হিসাব করে চলতে হবে। পাই পাই হিসাব। যদি চলতে না পারো তাহলে চলে যাও, যেখানে খুশি চলে যাও, আমার কোনো সমস্যা নেই। মীরার চোখ পানি এসে গেল। সে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমাকে চলে যেতে বলছো তৌহিদ, টাকার জন্য? শুধু তাই নয়, আগামী মাসে আমরা এই বাসা ছেড়ে দেব। এত ভাড়া দিয়ে এখানে থাকা সম্ভব না। টিন শীট কোনো ছোট বাসায় উঠব, প্রস্তুত থেকো। মীরা এবার আর চুপ থাকতে পারল না। সেও গলাচড়, হঠাৎ কি হলো তোমার? পাগল হয়ে গেছো নাকি? আমি তো তোমাকে কোনো চাপ দেইনি, শুধু বাবার জন্য সামান্য কটা টাকা চেয়েছিলাম, তাই বলে এত বড় অপমান? আর বাসা ছেড়ে টিন শীট যাব কেন? কি হয়েছে তোমার? সব খুলে বলো তো। তৌহিদ আর কিছু বলতে চাইল না। সে জানে এখন সত্যিটা বললে মীরা হয়তো আরো বড় কোনো সিন ক্রিয়েট করবে। সে হাত নেড়ে বলল, আমার এখন কথা বলার মুড নেই বলে সে হন হন করে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মীরা ড্রয়িং রুমে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তার সাজানো সংসারটা হঠাৎ কেন এমন নড়বড় হয়ে গেল সে বুঝতে পারছে না। রাতে তৌহিদ খাবার খেলো না। মীরাও অভিমান করে খেলো না। তিহুকে খাইয়ে দিয়ে সে অন্য রুমে শুয়ে পড়ল। তৌহিদ বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। পেটে ক্ষুধা, কিন্তু মনের জ্বালা তার চেয়েও বেশি। মীরাকে এভাবে বকা দেওয়াটা কি ঠিক হলো? সে তো জানে না তৌহিদের চাকরি নেই, কিন্তু তৌহিদ নিরুপায়। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ আর মানুষ থাকে না। শেষ রাতে সেহরি খাওয়ার জন্য মীরা উঠল। সে চোখ মুছে তৌহিদকে ডাকলো, ওঠো, সেহরি খাবে না? কাল তো রোজা। তৌহিদ কোনো কথা বলেন না, না বলে উঠল। ডাইনিং টেবিলে বসে চুপচাপ ভাত খেলো। মীরাও কোনো কথা বলল না, শুধু আর চোখে স্বামীর দিকে তাকালো। গত 5 বছরে বিবাহিত জীবনে তৌহিদ কখনো এমন আচরণ করেনি। সে সবসময় মীরার সব আবদান হাসি মুখে পূর্ণ করেছে। আজ হঠাৎ এমন কি হলো যে মানুষটা পুরো বদলে গেছে? মীরার মনের ভেতর অজানা আকাঙ্ক্ষা মেঘ জমতে শুরু করলো। পরের দিন সকালে তৌহিদ বেরিয়ে পড়ল। গন্তব্য গ্রামের বাড়ি। বাস থেকে যখন নামলো তখন দুপুর। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে তার ছেলেবেলার কথা মনে পড়লো। এই পথ দিয়ে সে স্কুলে যেত, এই পুকুরে সাঁতার কাটতো। তখন জীবনটা কত সহজ ছিল। আর এখন শহরের জীবনে স্পৃষ্ট
হয়ে সে করেকেই ভুলে গেছে। বাড়ির উঠোনে পা দিতেই মা শাহানারা বেগম দৌড়ে এলেন। বারান্দায় বসে তরকারি কাটছিলেন। ছেলেকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ীও হলো না। তৌহিদ পেছনে আর কাউকে না দেখে তিনি অবাক হলেন। কিরে বাবা, তুই একা কেন? বৌমা কোথায়? তিহুমণি কই? তৌহিদ মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর স্নান হেসে বলল, ওরা আসেনি মা। তিহু স্কুল খোলা, আর মীরা শরীরটা ভালো নেই, তাই একা এলাম। শাহানারা বেগম ছেলের মুখের দিকে তাকালেন। মায়ের চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। তিনি দেখলেন ছেলের চোখের নিচে কালি, গলা ভেঙে গেছে, শরীরে সেই আগের জৌসুর নেই। তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে, কিন্তু তিনি তখনই কিছু জিজ্ঞেস করলেন না। আয় বাবা, ঘরে আয়, আগে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। তৌহিদ ঘরে ঢুকলো। টিনের চালের এক ঘরটা গরমকালে বেশ গরম থাকে, কিন্তু তৌহিদের কাছে মনে হলো এটাই পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। সে বিছানায় গা এলিয়ে দিয়ে শাহানা বেগম ছেলে পাশে এসে বসলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এবার বল তো বাবা, কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো কেন? বৌমার সাথে কি ঝগড়া হয়েছে? তৌহিদ মায়ের কোলে মাথা রাখলো। মায়ের হাতে স্পর্শে তার সব বাত ভেঙে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। হাউমাউ করে কেঁদে ফেলল। মা, আমার চাকরিটা চলে গেছে মা, আমি এখন পথের ভিখারি। শাহানারা বেগম চমকে উঠল, কিন্তু তিনি ভেঙে পড়লেন না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, কাঁদিস না বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যে করেন। চাকরি গেছে তো কি হয়েছে, তুই আছিস, আমরা আছি, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। তৌহিদ মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। শহরের ইট পাথরের দেওয়ালে যে কান্না সে লুকিয়ে রেখেছিল, আজ মায়ের আঁচলে সে কান্না ঝরিয়ে দিল। সে জানে না ভবিষ্যৎ কী, কিন্তু এই মুহূর্তে মায়ের কোলে মাথা রেখে সে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। যেন পৃথিবীর সব ঝড়-ঝাপটা এক এক এই এক জগতেই এসে আটকে যায়। বিকেল হয়ে এসেছে। জানালার ফাঁক দিয়ে এক চিলটে রোদ এসে পড়েছে তৌহিদের গায়ে। সে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। অনেকদিন পর এমন প্রশান্তির অনুভব করছে সে। শাহানারা বেগম ছেলের চুলের বিনি কেটে দিচ্ছেন। তৌহিদের বাবা জনাব আমজাদ হোসেন কিছুক্ষণ আগে বাজারে গেছেন। ঘরে শুধু মা আর ছেলে। বাইরের বাতাসের গাছে পাতা নড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শাহানা বেগম হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাবা কিছুদিন আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিল তৌহিদ। তৌহিদ শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে বলল, কি বলছো মা, বাবা অসুস্থ ছিল? আমাকে একবার ফোন করে জানাওনি কেন? শাহানারা বেগম স্নান হেসে বলল, ফোন তো কতবার করলাম, তুই তো ফোন ধরিস না। ভাবলাম হয়তো অফিসের ব্যস্ত আছিস, পরে করবি, কিন্তু আর করলি না। তৌহিদের মনে পড়ে গেল গত সপ্তাহে মায়ের বেশ কয়েকটা মিস কল ছিল। সে ভেবেছিল পরে কথা বলবে, কিন্তু কাজের চাপে আর চাকরি হারানোর দুশ্চিন্তায় বেমালুন ভুলে গিয়েছিল। নিজের প্রতি নিজেই রাগ হলো। মা বাবার প্রতি কতটা অবহেলা করেছে সে। শাহানারা বেগম আবার বলতে শুরু করলো, তোর বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছিল, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ডাক্তার দেখালাম, তিনি কিছু পরীক্ষা দিয়ে বললেন অনেকগুলো টেস্ট। কি টেস্ট মা, রিপোর্ট কি এসেছে? তৌহিদ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। রিপোর্ট মোটামুটি ভালোই, ডাক্তার বলেছে হার্টে সমস্যা, প্রেশারটাও হাই, 1 মাসের জন্য অনেকগুলো ঔষধ লিখে দিয়েছে, সব মিলিয়ে প্রায় 5,000 টাকার মতো লাগবে। তৌহিদের বুকের ভেতরটা ধক করে উঠল। 5,000 টাকা? তার পকেটে তো এখন কানাকড়িও নেই। সে আমতা আমতা করে বলল, ওষুধ কি কেনা হয়েছে মা? শাহানারা বেগম মাথা নাড়ালেন। কোথায় পাবো অত টাকা? তোর বাবা পেনশনের টাকায় তো সংসার চলে না, তাও কোনো মতে 5 দিনের ওষুধ কিনেছি, বাকিটা কেনার টাকা ছিল না। বৌমাকে ফোন করেছিলাম, সে বলল রোজ 2-3 দিন গেলে টাকা পাঠাবে। কিন্তু তিনি একটু থামলেন, তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, কিন্তু তুই আসার একটু আগেই তোর বাবা বাজারে গেল। বৌমা
বিকাশে টাকা পাঠিয়েছে ৫,০০০ টাকা। তোর বাবা এখন ঔষধ কিনতে গেছে। তৌহিদ চমকে উঠল। মীরা টাকা পাঠিয়েছে? ৫,০০০ টাকা? তার মানে তার মানে মীরা গত রাতে যে টাকা চেয়েছিল সেটা কি বাবার ঔষধের জন্য? কিন্তু সে তো বলেছিল তার বোনের জামাইরা দেওয়ার আগে সে দিতে চায়। তৌহিদ ভেবেছিল মীরা হয়তো বাবার বাড়িতে বড়াই করার জন্য টাকা চাইছে। নিজের মনে ভুল বুঝতে পেরে তৌহিদ লজ্জায় কুঁকড়ে গেল। ছি! সে মীরাকে কত খারাপ কথা শুনিয়েছে, কত অপমান করেছে, অথচ মীরা তার অসুস্থ শাশুড়ির ওষুধের টাকার জন্য হাত পেতেছিল। তৌহিদ বলল, কিন্তু মা, বাবার টেস্টগুলো করানোর টাকা কোথায় পেলে? পেনশনের টাকা তো হওয়ার কথা না? শাহানা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, তোর পাঠানো টাকা থেকে প্রতি মাসে তুই যে খরচ দিস সেখান থেকে জমিয়ে জমিয়ে টেস্টগুলো করেছি, আর বাকিটা বৌমা দিয়েছে। তৌফিক এবার আরও অবাক হলো। বৌমা দিয়েছে মানে? আমি তো সব টাকা ওর হাতেই দিই, ওখান থেকে ও সংসার চালায়, আবার তোমাদের জন্য টাকা পাঠায়? শাহানারা বেগম হাসলেন, বললেন, তুই কি জানিস তৌহিদ, মীরা মেয়েটা তোকে কতটা ভালোবাসে? তুই হয়তো ভাবিস ও তোর টাকা কাঙাল, কিন্তু আসলেই তো ও তোর ভবিষ্যতের কাঙাল। তুই তো ওকে কোনোদিন চিনতেই পারলি না। তৌহিদ অবাক হয়ে বলল, কি বলছো মা? আমি কিছুই বুঝতে পারছি না। শাহানারা বেগম ছেলের হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে বললেন, শোন তৌহিদ, তুই হচ্ছিস একটা দায়িত্বহীন ছেলে। ছেলেবেলা থেকে তুই এমন, পকেটে টাকা থাকলেই তুই রাজা, না থাকলেই ফকির। তোর স্বভাব হলো আজ টাকা আছে তো আজ খরচ করে ফেলবো, কালকে চিন্তা কালকে। মীরা সেটা ভালো করেই বুঝেছিল। মানে হলো মীরা কেন তোর কাছ থেকে প্রতি মাসে বেতনটা কেড়ে নিয়ে নেয় জানিস? কারণ ও জানে টাকাটা তোর হাতে থাকলে তুই উড়িয়ে দিবি। আর আজ বন্ধুর বিপদে টাকা দিবি, কাল কলিগদের সাথে পার্টি দিবি, পরশু নতুন ফোন কিনবি, কিন্তু ভবিষ্যতে জন্য এক পয়সাও জমাবি না। মীরা তোর এই স্বভাবটা জানে বলেই সে সংসারের হাল ধরেছে। তৌহিদ চুপ করে রইল। তার মা ঠিকই বলেছে, সে এমনই। রায়হানকে টাকা দেওয়ার সময় সে দ্বিতীয়বার ভাবেনি। বন্ধুদের সাথে আড্ডায় বিল দেওয়ার সময় সে কার্পণ্য করেনি, কিন্তু নিজের সংসারের জন্য, নিজের মা বাবার জন্য সে কি করছে? শাহানারা বেগম বলতে লাগলেন, তুই ভাবছিস মীরা তোর টাকার ফুর্তি করে? ভুল ভাবছিস। মীরা প্রতি মাসে আমাকে ফোন করে, সংসারের খরচে পাই পাই হিসাব দেয়। বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, তিহুর স্কুলের খরচ সব মিটিয়ে সে টাকা জমায়। তোর বাবার ওষুধের খরচ, আমাদের হাত খরচ, সবাই তো ওই টাকায় থেকেই পাঠায়। তুই তো শুধু টাকা দিয়েই খাস, কিন্তু সেই টাকাটা কিভাবে খরচ হবে, কোথায় সেভ হবে, সেটা মীরাই ঠিক করে। তৌহিদের চোখ ঝাপসা হয়ে এলো। সে এতদিন মীরাকে ভুল বুঝেছে, তাকে লোভী ভেবেছে, স্বার্থপর ভেবেছে, অথচ মীরা তার অগোচরে তার সংসারের খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে। শাহানারা বেগম আবার বললেন, আর শোনো, তোর বাবা অসুস্থতার কথা মীরা আমাকে বলতে নিষেধ করেছিল। ও বলেছিল তুই এখন অফিসের চাপে আছিস, টেনশনে আছিস, অসুস্থতার কথা শুনলে তুই আরও ভেঙে পড়বি। তাই ও নিজেই সব সামলে নিয়েছে। ও আমাকে বলেছিল, মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি। তৌহিদকে এখন কিছু জানানোর দরকার নেই। তুই জানিস না তৌহিদ, মীরা মেয়েটা আমাদের জন্য কি না করে। তৌহিদ মনে হলো মাটির নিচে ঢুকে যেতে। সে নিজেকে ধিক্কার দিল। গত রাতে মীরার সাথে যে ব্যবহার করেছে তা কোনো মানুষের কাজ হতে পারে না। সে মীরাকে বাসা থেকে বের করে দেওয়ার কথা ভেবেছে, ডিভোর্স ইঙ্গিত দিয়েছে, অথচ মীরা তার বাবার ওষুধের জন্য সামান্য টাকা চেয়েছিল, তাও নিয়ে নিজের জন্য নয়, তৌহিদের বাবার জন্যই। তৌহিদ ফিসফিস করে বলল, মা, আমি মীরাকে অনেক ভুল বুঝেছি। আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। শাহানারা বেগম ছেলের পিঠে হাত বুলিয়ে বলল, মানুষ মাত্রই ভুল করে বাবা। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। মীরা মেয়েটা খুব অভিমানী,
কিন্তু ওর মনটা অনেক বড়। তুই গিয়ে ওর কাছে ক্ষমা চা। দেখবি ও সব ভুলে যাবে। তৌহিদ মাথা নাড়ালো। তার এখন একটাই ইচ্ছে, এক্ষুনি ছুটে গিয়ে মীরার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। কিন্তু সে এখন অনেক দূরে গ্রামে। সে মনে মনে প্রতিজ্ঞা করল কাল সকালেই সে বাসায় ফিরবে, মীরার কাছে ক্ষমা চাইবে এবং নতুন করে জীবন শুরু করবে। সজলের দেওয়া চাকরিটা মন দিয়ে করবে আর কখনো মীরাকে কষ্ট দেবে না। সন্ধ্যায় আজান ভেসে আসছে মসজিদ থেকে। তৌহিদ উঠল, অজু করে নামাজ পড়ল। সেজদায় গিয়ে সে অঝরে কাঁদলো। আল্লাহর কাছে ক্ষমা চাইলো তার অতীতের সব ভুলের জন্য আর দোয়া করলো যেন মীরা তাকে ক্ষমা করে দেয়। নামাজ শেষ সে বারান্দায় এসে বসলো। বাবা বাজার থেকে ফিরেছে, হাতে ঔষধের প্যাকেট। তৌহিদ বাবাকে জড়িয়ে ধরলো। বাবা অবাক হয়ে বলল, কি হলো রে পাগল, কাঁদছিস কেন? তৌহিদ চোখ মুছে বলল, কিছু না বাবা, তোমাকে অনেক দিন জড়িয়ে ধরিনি তাই। বাবা হাসলেন, ছেলের মাথায় হাত রাখলেন। তৌহিদ অনুভব করলো এই হাতের স্পর্শ কত মমতা, কত আশীর্বাদ। সে জানে না তার সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে এইটুকু জানে তার পাশে তার পরিবার আছে, তার আছে মীরা, তার জীবনে ধ্রুবতারা। রাতে খাওয়ার সময় তৌহিদ বাবাকে বলল, বাবা আমি কাল সকালেই ঢাকা ফিরবো। এত তাড়াতাড়ি? মাত্রই তো এলো এলি। বাবা অবাক হলেন। হ্যাঁ বাবা, জরুরি কাজ আছে, মীরার সাথে দেখা করা খুব দরকার। মা শাহানারা বেগম মুচকি হাসলেন। তিনি বুঝতে পারলেন ছেলের মনের অবস্থা। তিনি বললেন, যা বাবা যা, বৌমার জন্য দোয়া রইল। আর বলিস আমরা ভালো আছি। তৌহিদ মাথা নাড়ালো। সে নিজেকে বদলে ফেলবে। সে এখন দায়িত্ব নিতে শিখেছে। যে ভালোবাসাতে শিখেছে সে জানে এই পথ চলা সহজ হবে না। কিন্তু মীরা হাত ধরে সে যে কোনো তুফান পাড়ি দিতে পারে। কারণ মীরা শুধু তার স্ত্রী নয়, মীরা তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, তার অভিভাবক। গ্রাম থেকে ফিরে যখন তৌহিদ বাসায় পৌঁছলো তখন সন্ধ্যা নেমেছে। চারপাশে ভবনগুলো জানালায় আলো জ্বলে উঠেছে, কিন্তু তাদের ফ্ল্যাটটা কেন জানি আজ খুব অন্ধকার দেখাচ্ছে। কোনো আলো জ্বলছে না। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তৌহিদের হৃস্পন্দন বেড়ে গেল। মীরা কি খুব বেশি রেগে আছে, নাকি অভিমান করে বাবার বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে? দরজা খুলতেই এক অদ্ভুত নীরবতা তাকে স্বাগত জানালো। ড্রয়িং রুমে কেউ নেই। তৌহিদ ধীরে পায়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজাটাও অর্ধেক ভেজানো। উঁকি দিয়ে দেখলো মীরা বিছানায় এক কোণে হাঁটু মুখ গুজে বসে আছে। তার শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে, বোঝা যাচ্ছে সে কাঁদছে। তৌহিদের বুকের ভেতরটা হু হু করে উঠল। এই মেয়েটা যে কিনা তার সংসারে হাল ধরে আছে, তাকে সে কত বড় আঘাত দিয়েছে। তৌহিদ দরজার কাছে দাঁড়াতেই মীরার মুখ তুলে তাকালো। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, চোখের নিচে কালি দাগ। তৌহিদ দেখে সে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো এবং কোনো কথা না বলেই ধপাস করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তৌহিদ দরজা ধাক্কা দিল না। সে জানে এখন জোর করার সময় নাই। সে ড্রয়িং রুমে ফিরে এসে দেখল তিহু সোফায় বসে মনমরা হয়ে হাঁটু গুজে মনমরা হয়ে কার্টুন দেখছে। বাবাকে দেখে সে দৌড়ে এলো না, শুধু করুণ চোখে তাকালো। তৌহিদ মেয়ের পাশে বসে তাকে বুকে জড়িয়ে ধরলো। মামনি, তোমার আম্মু কি হয়েছে? তিহু ফিসফিস করে বলল, মা সকাল থেকে শুধু কান্না করছে বাবা, আমাকেও বকা দিয়েছে। আর কি বলেছে মা? বলেছে তুমি নাকি মাকে আর ভালোবাসো না, তাই আমাদের ছেড়ে চলে যেতে বলেছে। বাবা, আমরা কি চলে যাব? মেয়ের এই নিষ্পাপ প্রশ্নে তৌহিদের চোখে পানি এলো। সে তিহুর কপালে চুমো খেয়ে বলল, না মা, তোমরা কোথাও যাবে না। আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। আমি খুব বড় ভুল করেছিলাম মা, আমাকে ক্ষমা করে দাও। তিহুর হাত ধরে তৌহিদ আবার বেডরুমের দরজায় এসে দাঁড়ালো। মীরা, দরজাটা খোলো প্লিজ, আমাকে একটু সুযোগ দাও কথা বলার। ভেতর থেকে কোনো সাড়া এলো না, শুধু কান্নার শব্দটা তীব্র হলো। তৌহিদ তখন তিহুকে ইশারা করলো,
তিহু কচি গলায় ডাকলো, মা দরজা খোলো, বাবা এসেছে, বাবা তোমাকে সরি বলবে। মেয়ের ডাকে মীরা উপেক্ষা করতে পারলো না। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। মীরা দরজা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে বসলো, মুখটা জানালা দিয়ে ঘুরিয়ে রাখলো। তৌহিদ ধীরে পায়ে তার পাশে গিয়ে বসলো, আলতো করে মীরার কাঁধে হাত রাখলো। মীরা ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিল। আমার গায়ে হাত দেবে না, আমি আমি তো খারাপ, আমি তো তোমার টাকা ওড়াই। আমার মতো স্বার্থপর মেয়ের কাছে কেন এসেছে? যাও, তোমার ওই বন্ধুর কাছে যাও যাদের জন্য তুমি জান দিতে পারো। মীরার কণ্ঠ অভিমান। তৌহিদ এবার আর নিজেকে সংযত রাখলো না। সে জোর করে মীরাকে নিজের বুকে মধ্যে জড়িয়ে ধরলো। মীরা ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারলো না। মীরা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমিও অন্যায় করেছি, আমি না বুঝে না জেনে তোমাকে অনেক বড় অপবাদ দিয়েছি। আমি গ্রাম থেকে এসেছি মীরা, মা আমাকে সব বলেছে, আমি সব জেনেছি। আমি এত বড় অন্ধ ছিলাম মীরা যে নিজের স্ত্রীকে আমি চিনতে পারিনি। তৌহিদের গলা ধরে এলো কান্না। মীরাও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তৌহিদকে বুকের মুখ গুজে হু হু করে কেঁদে ফেলল। তৌহিদ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না মীরা। আর কখনোই তোমাকে কোনো কিছুর জন্য কৈফিয়ত দিতে হবে না। তুমি যা করেছো সব আমার মঙ্গলের জন্যই করেছো। আমি কথা দিচ্ছি আমি শুধরে যাব। কান্নারত বাবা মাকে দেখেই তিহুও কেঁদে ফেলল। সে দৌড়ে এসে বলল, বাবা মা ইফতারের কিচ্ছু খায়নি, আমিও খাইনি। তৌহিদ চমকে উঠল। ইফতারের সময় পার হয়ে গেছে অনেকক্ষণ। সে চোখ চোখ মুছে বলল, চলো এখন ওঠো, আমরা সবাই একসাথে খাবো। তৌহিদ মীরাকে হাত ধরে উঠল, ডাইনিং টেবিলে বসিয়ে নিজের হাত খাবার বেড়ে দিল। মীরা খেতে চাইছিল না কিন্তু তৌহিদ জোর করে তাকে খাইয়ে দিল। তিহুকেও খাইয়ে দিল। আজ যেন এই ছোট ডাইনিং টেবিলে হলো হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে সুখের স্থান। রাতে খাওয়া শেষ, তিহু ঘুমিয়ে পড়ল। তৌহিদ আর মীরা বেলকুনিতে এসে বসলো। আকাশে আজ চাঁদ নেই কিন্তু হাজার হাজার তারা জ্বলছে। শহরের কোলাহল এখন কিছুটা কম। মীরা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তৌহিদ তার পাশে এসে দাঁড়ালো। মীরা বলল, তুমি জানতে চাও না কেন আমি তোমার বেতনের সব টাকা নিতাম? তৌহিদ বলল, এসব আর জানতে চায় না মীরা, মা আমাকে সব বলেছে। তুমি তো কোনো অকাজে খরচ করনি, তবুও তোমার জানা উচিত তৌহিদ, কারণ তুমি আমাকে ভুল বুঝেছিলে। আর সেই ভুলটা কেন হয়েছিল সেটা তোমার জানা দরকার। মীরা তৌহিদের দিকে ফিরল। তার চোখে পানি শুকিয়ে গেছে কিন্তু দৃষ্টিতে এখন বিষাদ ল- লেগে আছে। বিয়ের পর তুমি ছিলে আমার প্রতি ভীষণ উদাসীন, মনে আছে? নতুন বউ হয়ে এসেছিলাম, আমার কি ভালো লাগতো, কি খেতে মন চাইতো, তুমি কখনো জিজ্ঞেস করেছো? অফিসের পর তুমি বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতে আর আমি একা বাসায় অপেক্ষা করতাম। শুক্রবারে সবাই স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় আর তুমি যেতে বন্ধুদের সাথে পার্টি করতে, ফিরতে অনেক রাত করে। আমার কি একটু ইচ্ছে করতো না তোমার সাথে মন খুলে কথা বলতে, একটা দিন একটু ঘুরতে? তৌহিদ মাথা নিচু করে রইল। মীরার প্রতি অভিযোগ সত্য, যে বন্ধুদের যতটা সময় দিয়েছে স্ত্রীকে তার ছিটে ফোঁটাও দেয়নি। মীরা আবার বলল, তুমি বেতন পাওয়ার পর চাল ডাল মাছ মাংস কিনতে ঠিকই, কিন্তু কাঁচা বাজার শাকসবজি এসবে খবর রাখতে না। মাসের শেষে যখন টাকা শেষ হয়ে যেত তখন হাত পাততে হতো। আর তোমার বাবা মাকে একটা টাকাও খরচ দিতে না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মাঝরাতে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতো, ফুচকা খেতে ইচ্ছে করতো, তোমাকে বলতে আচ্ছা কাল আসার সময় নিয়ে আসবো, কিন্তু তুমি ভুলে যেতে আর আনতে না। বাচ্চা হওয়ার সময় হসপিটালের খরচ, বাচ্চার জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সব আমার বাবার টাকা দিয়ে করতে হয়েছে। তুমি তখন বলতে হাতে টাকা নেই। বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার বেতনের সব টাকা আমি নিয়ে নেব, কারণ তোমার হাতে টাকা থাকা মানেই সেটা উড়ে যাওয়া। তৌহিদ মীরার হাতটা নিজের হাতে মুঠোয় নিল। তার গলার স্বর কাঁপছে। আমি বুঝতে পারছিলাম মীরা,
আমি আসলে একটা দায়িত্বহীন স্বামী ছিলাম। আমি শুধু নিজেকে নিয়ে ভেবেছি, আমাদের সংসারের কথা ভাবিনি। আমাকে ক্ষমা করে দাও, মীরা বলল। আমার বলা শেষ হয়নি তৌহিদ, এখন হিসাব দেই ওই টাকা। তুমি আমাকে যেই টাকা দিতে তার অর্ধেক চলে যেত বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল দিতে, আর গ্রামে তোমার মা বাবা কাছে টাকা পাঠাতে হতো। তুমি তো তাদের কথা মনেও রাখতে না। এর মধ্যে থেকেও আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি, জানো কেন? তৌহিদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। মীরা বলল, আমি নিজের জন্য কোনো শাড়ি কিনিনি, কেন দামি কোনো দামি প্রসাধন কিনিনি। আমি ওই টাকা দিয়ে অল্প অল্প করে স্বর্ণ কিনেছি। কেন? বিলাসিতার জন্য নয় তৌহিদ, বরং বিপদের জন্য। সোনার দাম দিন দিন বাড়ে। আমি ভেবেছিলাম কখনো যদি আমাদের বড় কোনো বিপদ আসে, তখন এই সোনা বিক্রি করে আমরা ঘুরা ঘুরে দাঁড়াতে পারবো। তুমি চাইলে সেগুলো এখন বিক্রি করে একটা ছোটখাটো ব্যবসা করতে পারো। আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না। তৌহিদ মীরার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। এই মেয়েটা এত দুর্দাশীল, এত বিচক্ষণ, অথচ সে তাকে লোভী ভেবে এনেছে। তৌহিদ মীরার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আমি আসলে কতটা হতভাগা যে তোমার মতো একজন স্ত্রীকে চিনতে পারিনি মীরা। তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও। এমন সময় তৌহিদের পকেটে ফোনটা বেজে উঠল। সে পকেট থেকে ফোন বের করে দেখলো সোহেল কল করেছে। সেই সোহেল যে তাকে প্রথম দিন ফিরিয়ে দিয়েছিল। তৌহিদ একটু অবাক হয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে সোহেল উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, কিরে তৌহিদ, কই তুই? শোন, একটা সুখবর আছে। আমার এক আঙ্কেল টেক্সটাইল কোম্পানিতে একজন ম্যানেজার লাগবে। আমি তোর কথা বলেছি, উনি তোর সিভি দেখে খুব ইমপ্রেস। তোকে কাল সকালেই দেখা করতে বলেছে। বেতনও তো আগের চাকরির চেয়েও অনেক বেশি, ইনশাল্লাহ এবার হয়ে যাবে দোস্ত। তৌহিদ হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে বিশ্বাস করতে পারছিল না। আল্লাহ কি তবে তার দিকে মুখ তুলে চাইলো? সে কাপা গলায় বলল, সত্যি বলছিস সোহেল? তোকে যে কি বলে ধন্যবাদ দেব? আরে ধুর বেটা, ধন্যবাদের কি আছে? তুই কাল সকালেই চলে আয়, আমি আঙ্কেলকে বলে রেখেছি। ফোনটা কেটে দিয়ে তৌহিদ মীরাকে জড়িয়ে ধরল। এবার আর কান্নার আলিঙ্গন নয়, এবার খুশির আলিঙ্গন। সে মীরাকে শূন্য তুলে ঘুরপাক খেতে লাগলো। মীরাও হাসতে হাসতে বলল, নামাও আমাকে, মাথা ঘুরোচ্ছে তো। আলহামদুলিল্লাহ। দেখলে তো, আল্লাহ ধৈর্য শীলদের সাথে থাকেন। তাদের দুজনের হাসিতে বেলকুনির অন্ধকারে কেটে গেল। মনে হলে যেন নতুন চাঁদ উঠেছে তাদের আকাশে। আর কোনো কষ্ট নেই, আর কোনো অভাব নেই। পরের দিন সকালে তৌহিদ সোহেলের সাথে দেখা করে সেই টেক্সটাইল কোম্পানিতে গেল। ইন্টারভিউ ভালো হলো এবং চাকরিটাও কনফার্ম হয়ে গেল। বেতন আগের চেয়েও অনেক বেশি। তৌহিদ সেখান থেকে বেরিয়ে কুরিয়া কোম্পানিতে ফোন করে সজলকে ধন্যবাদ জানালো এবং বলল সে ওই চাকরিটা করতে পারবে না। সজলও বন্ধুর সাফল্যে খুব খুশি হলো। অফিস থেকে ফেরার পথে তৌহিদ রাস্তা দিয়ে হাঁটছিল। সে ভাবছে মাঝে মধ্যে জীবনে বিপদ আসাটা খুব দরকার। বিপদ না আসলে মানুষ আসল আর নকলের তফাৎ বুঝতে পারে না। বিপদ না আসলে সে মীরাকে চিনতে পারতো না। হয়তো সারা জীবন তাকে ভুল বুঝে আসতো, তাকে স্বার্থপর ভাবতো। কিন্তু এই কয়েকদিনে বড় ঝড় তাকে শিখিয়ে দিল মীরা তার জীবনের আসল সম্পদ। সে এখনই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। পকেটে হয়তো এখনো খুব বেশি টাকা নেই, কিন্তু মনে আছে অফুরন্ত শান্তি। সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। তুমি আমাকে শুধু বিপদ থেকে উদ্ধার করনি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। তৌহিদ দ্রুত পা চালালো। মীরা হয়তো অপেক্ষা করছে। আজ ফেরার পথে সে মীরার জন্য একগুচ্ছ রজনীগন্ধা আর তিহুর জন্য অনেকগুলো চকলেট নিয়ে যাবে। আর নিয়েই যাবে এক বুক ভালোবাসা। আজ থেকে তাদের জীবন নতুনভাবে শুরু হবে। বন্ধুরা, আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।